মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন সুবিধা এ সপ্তাহেই যুগান্তকারী পদক্ষেপ বলছেন অর্থনীতিবিদরা। শর্তের বেড়াজাল মুক্ত সেবা চান গ্রাহকরা। ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা, নিয়ন্ত্রণ না থাকাকেই দুষলেন বিশেষজ্ঞরা। রাজধানীর পাইকারি বাজারে প্রায় সব সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। ছুটির দিনে ফেনী পৌর মৎস্য আড়তে ক্রেতাদের ভিড়। এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব, সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। বরিশালের স্থানীয় রুটে নৌযান চলাচল বন্ধ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। বিকাশ, নগদ কিংবা ইউক্যাশ রকেট, অ্যাকাউন্ট থাকুক যেখানেই লেনদেন করা যাবে সবার সঙ্গেই, এমন নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে এজন্য বাড়তি কোনো অর্থ নেওয়া যাবে না গ্রাহকদের কাছ থেকে। দীর্ঘ অপেক্ষার পর এই সেবা চালু করতে পেরে স্বস্তিতে অপারেটররা, যদিও তৃণমূলে আসা শর্তের বেড়াজাল মুক্ত থাকবে এই কার্যক্রম। আর অভ্যন্তরীণ লেনদেনের এমন সুবিধা নিশ্চিতে বড় ছোট সব অপারেটর যেন আইন মেনেই চলেন, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান অর্থনীতিবিদদের। দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। মোবাইল ফোনের একটি নম্বরই গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, যার মাধ্যমে মুহূর্তেই টাকা পাঠানো ও গ্রহণ করা যায়। নগদ টাকার এই লেনদেনের মাঝখানে থাকা এজেন্টেরও একটা চেয়ার টেবিল ছাড়া লাগে না কিছুই। গত 1 দশকে এই পুরো পদ্ধতিটি বাঁচিয়েছে মানুষের সময়, কমিয়েছে ভোগান্তি, পাল্টে গেছে ব্যাংকিং ধারণাই। এবার এই সুবিধা সার্বজনীন করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজেদের মধ্যেই নয়, 15টি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রায় 9.5 কোটি গ্রাহক লেনদেন করতে পারবেন যে কারো সঙ্গেই। এক নির্দেশনায় 27 অক্টোবর থেকে এই কার্যক্রম শুরুর নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে এই সেবার সব খরচ বহন করতে হবে অপারেটরদেরকেই। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে খুশি গ্রাহক কিংবা এজেন্ট দুপক্ষই। বর্তমানে যে নিয়মকানুনগুলো আছে, যে শর্তগুলো দিচ্ছে, এগুলোর মধ্যে বাধ্য থাকলে আর কি ভালো হয়। ব্যাংকে থেকে আবেদন করতে আনা যায়, এই সুবিধাগুলো অনেক কাস্টমার ভালো সুবিধা পায়। নগদ অর্থের লেনদেন কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী ইন্টারঅপারেবল লেনদেন শুরু করার জন্য আমরা প্রস্তুত আছি। যদিও অর্থনীতিবিদরা মনে করছেন অভিন্ন আর্থিক নীতির সুবিধার পাশাপাশি সব অপারেটর যেন আইনি কাঠামোর মধ্যেই থাকে, খেয়াল রাখতে হবে সেদিকেও। বিভিন্ন সময়ে দেখা গেছে যে এমএফএস সার্ভিসের ক্ষেত্রে নানান ধরনের সমস্যায় গ্রাহকদের পড়তে হয়। রেগুলেশনের যদি ঠিকমতো ব্যবহার হয় তাহলে এই ক্ষেত্রে কোনো রকম জটিলতা হওয়ার কথা না। করোনা সংকটে মোবাইল ব্যাংকিং এর উপর মানুষের নির্ভরশীলতা বেড়েছে অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলছে শুধু আগস্টেই 10 লাখ এজেন্টের মাধ্যমে লেনদেন হয়েছে 41,000 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় ও 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থাকায় কক্সবাজারে বৃষ্টি হচ্ছে, উত্তাল রয়েছে সাগরও। এ কারণে সাপ্তাহিক ছুটির দিনে বেড়াতে এসেও অনেকে হোটেল কক্ষেই বন্দি সময় কাটাচ্ছেন। আবার বৃষ্টি উপেক্ষা করে অনেকে ঘুরছেন সৈকতে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, 4 নম্বর সতর্ক সংকেত, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সৈকতে টাঙানো হয়েছে লাল পতাকা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে বিপুল সংখ্যক পর্যটক আগমনের কথা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হোটেলে বন্দি অনেক পর্যটক। আবার অনেকেই বৃষ্টির মধ্যে উপভোগ করছে সৈকত। মুক্ত পরিবেশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পরিবেশ এবং সমুদ্রের ঢেউ অবলোকন করতেছি আমরা। আসলে আনন্দের কাছে ভয় কোনো ব্যাপারই না। আমার সবসময় ইচ্ছা ছিল যে যখন ঝড় হবে, বৃষ্টি হবে, এরকম কোনো টাইমে বিচে চলে আসা। পর্যটক আগমনের উপর নির্ভর করে সংসার চলে সৈকতের ফটোগ্রাফার ও হকারদের, কিন্তু 2 দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে বেকার রয়েছেন তারা। হোটেল থেকে নামতে পারতেছে না, বিচে আসতে পারতেছে না, মাইকিং করে দেওয়া হয়েছে, আর সতর্ক সংকেত চলতেছে 3 নম্বর। হঠাৎ করে আপনার ওয়াদারের কারণে, সিঙ্গেলের কারণে আমাদের ওই ওয়াটার বাইক, বিচ বাইক, পিটকট সব কিছু বন্ধ করে দিছে। আর 4 নম্বর সতর্ক সংকেত থাকায় সৈকতে পর্যটকদের নামতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে লাইফগার্ড কর্মীরা।
আমরা সবাইকে নিষেধ করতেছি আপাতত পানিতে নামার জন্য, কারণ এখন যদি পানিতে কেউ নামে তাহলে যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়েছে 4.5 শতাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বৈরী আবহাওয়ায় বাগেরহাটের মোংলা বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। সবশেষ অবস্থান জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাহমুদ। ফয়সাল, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণে মোংলা বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অফিস, যার প্রভাব মোংলা বন্দরও পড়েছে। মোংলা বন্দরে এখানে প্রায় 12টি জাহাজ এখানে অবস্থান করছে। সেই জাহাজ থেকে খাদ্যবাহী এবং সারবাহী জাহাজের কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে প্রচন্ড 2 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি চলছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এই উপকূলীয় অঞ্চলে। তো এখানে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর কিছুটা কার্যক্রম ব্যাঘাত হচ্ছে। ইতিপূর্বে আপনাকে জানিয়ে রাখি যে ইতিপূর্বে গত 3 দিন প্রায় নৌ শ্রমিকদের কর্মবিরতি পালন হয়েছিল। গতকালকে তাদের কিছু দাবি মানার কারণে এখানে তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে, কিন্তু সেই প্রত্যাহার করার পরই এখানে এই বন্দরের যে বাণিজ্যিক জাহাজগুলো ছিল সেই জাহাজে শ্রমিক দিয়ে কাজ শুরু করেছিল। ইতিমধ্যেই আবার বঙ্গোপসাগরে এই যে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই জাহাজগুলোতে কাজ প্রচন্ড ব্যাঘাত হচ্ছে। এদিকে প্রচন্ড বৃষ্টির কারণে মোংলা উপজেলায় যে সমস্ত নির্মাঞ্চল রয়েছে তাদের বৃষ্টির পানি জড়ো হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকালকের যখন বিকাল নাগাদ যখন 4 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করেছে, এখানে সিপিপি প্রায় 1320 জন স্বেচ্ছাসেবক রয়েছে, তারা সাথে সাথেই জরুরি মিটিং করেছে এবং এখানে তারা একটা সিগন্যাল পতাকা উত্তোলন করে দিয়েছে এবং সবাইকে সচেতন করতেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করার কারণে তারা সবসময় সতর্ক রয়েছে এবং মোংলা বন্দরে যে জাহাজগুলো রয়েছে তাদেরও মোংলা বন্দর থেকে জাহাজ ওঠানামা এবং জাহাজের যে পণ্য খালাস কাজও প্রচন্ড ব্যাঘাত হচ্ছে। তো ফয়সাল, এই ছিল মোংলা বন্দর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আমার কাছে সর্বশেষ খবর। বৈরী আবহাওয়ায় মোংলা বন্দর পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। দেশের স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের প্রায় 45% ওষুধ কিনতে ব্যয় হয়, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 10 থেকে 20% বেশি। বিশেষজ্ঞরা বলছেন ওষুধের বাজারের উপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকায় লাগামহীন ওষুধের দাম। যদিও ওষুধ প্রশাসন বলছে নিয়ন্ত্রণেই আছে বাজার। মোহাম্মদ মিজানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। কি সমস্যা? ডায়ালিসিস, কিডনি সমস্যা। রুমার 13 বছরের মেয়ে ভুগছে কিডনি জটিলতায়। রুটিন করে প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করতে হয়। সরকারি হাসপাতাল হলেও 1 সপ্তাহে এর জন্য কেবল ওষুধ বাবদ খরচ 4 থেকে 5,000 টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য তা কত বড় বোঝা কেবল ভুক্তভোগীরাই জানে। এই সুইটার দামই আছে 1400 টাকা। আমাদের জন্য একটু বেশি হয়ে যায় না? আর একটু কম হলে আমাদের মতো মানুষের জন্য আর কি ভালো। একই অবস্থা এই নারীর বেলায়ও। পরিবারের 1 সদস্যের 2 সপ্তাহের ওষুধের খরচ মেটাতেই হিমশিম। এরই মধ্যে বাজারে বেড়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা সহ নানা ওষুধের দাম। খাওয়া চলতেছে না, ডাক্তার ওষুধ ঠিকই আমার চালাইতে হইতেছে না, রোগীর অবস্থা খুবই খারাপ। মন্টিলুকাস গ্রুপের যেগুলো ছিল এগুলো দাম বাড়ছে। ডমপিরিডন গ্রুপগুলো খুব তাড়াতাড়ি একসাথে সব কোম্পানি বাড়ায় দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য বলছে দেশে স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের 44.6% ব্যয় হয় ওষুধ খরচ বাবদ। মানুষ নিজের পকেট থেকে 100 টাকায় প্রায় 67 টাকা মতো খরচ করে। সেই 67 টাকা থেকে ওষুধের জন্য প্রায় 50%-এরও বেশি শুধুমাত্র ওষুধের জন্য খরচ হয়, যেটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি তুলনা করি সেটা অনেক বেশি বাংলাদেশের জন্য। দেশে উৎপাদিত 117টি ওষুধের দাম সরকার নির্ধারণ করলেও বাকি ওষুধের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ থাকে খোদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। বাড়তি দামের ক্ষেত্রে এই প্রক্রিয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা। সরকার তার নিজের অধিকারটি প্রয়োগের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আরোপ করেছেন নিজেই। 117টি ওষুধের মূল্য নির্ধারণ করবেন, বাকিগুলোর মূল্য নির্ধারণের দায়িত্ব কোম্পানিকে দিয়েছেন এইভাবে যে তারা একটি প্রস্তাব করবে, ওনারা সেটা অনুমোদন দিয়ে গেজেট নোটিফিকেশন করবেন। জাস্ট এটা হচ্ছে একটা এন্ডোর্সমেন্ট দেওয়া, মূল্যটা আসলে নিয়ন্ত্রণ না করা। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করলেও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে সরাসরি দাম নির্ধারণের আওতায় আরও ওষুধের অন্তর্ভুক্তিতে কাজ করছেন তারা। ওষুধের মূল্যের উপর আমাদের নিয়ন্ত্রণ আমরা মনে করি আমাদের শতভাগ আছে। লিস্টটাকে বাড়ানো, এটা সরকারের চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশে ওষুধ বাবদ মাথাপিছু খরচ বার্ষিক $15.1। এই ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা। সেক্ষেত্রে এই খাতে সরকারের ব্যয় বা ভর্তুকি যাই বলি না কেন সেটি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশীয় গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে $3,500 টাকা। এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রফতানি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এদিকে হিউম্যান ট্রায়ালের আগেই 20 লাখ ডোজ টিকা কিনতে সমঝোতা করেছে নেপাল। করোনার ভ্যাকসিন আবিষ্কারে নিজেদের সফল দাবি করার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি গ্লোব বায়োটেকে। নেপালের অ্যাম্বাসেডর ডাক্তার বনশ্রীধর মিশ্রা বলেন, তারা এই ভ্যাকসিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা। বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালেও আগ্রহী। Really very much satisfied that very minutely and without leaving any fault technology or any wrongdoings, avoiding all the things and having taken the serious most precautions for this producing this vaccine. গ্লোব জানায়, বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিডের 20 লাখ ডোজ ক্রয়ের সমঝোতা করেছে নেপালের আনমোল ফার্মাসিউটিক্যাল। আগ্রহী আরও বেশ কয়েকটি দেশ। আমার প্রোডাকশন ক্যাপাসিটির বাইরে যদি আমার ডিমান্ড বেশি থাকে, তখন আমি এটাকে অন্য কোম্পানি থেকে বানাই। এটাকে কন্ট্রাক্ট টোল ম্যানুফ্যাকচারিং বলে। তো আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আমাদের বাংলাদেশের 4-5টা কোম্পানি আছে। গ্লোব বায়োটেকের প্রধান বলেন, বাংলাদেশকে সন্তুষ্ট করেই রপ্তানি করা হবে ব্যানকোভিড। দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্য ভ্যাকসিনের চেয়ে তা তুলনামূলক কম হবে বলে জানান তিনি। অবশ্যই বাংলাদেশকে স্যাটিসফাইড করেই বাইরে দিব। ওগুলো থেকে এই ভ্যাকসিনগুলো অনেক অনেক টাইমস নিরাপদটা মানুষ চায়। তো এই ক্ষেত্রে আপনার আমেরিকান ভ্যাকসিন, আমেরিকান মডার্নাটা খুব সম্ভবত $50 না $60 ওরা নির্ধারণ করছে। হয়তো আমাদের হয়তো আরও $20 কম হইতে পারে, এইরকম হবে। শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতি চাইতে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দিবে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। 2020-21 অর্থ বছরের প্রথম 3 মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 22% কম হয়েছে রাজস্ব আদায়। যদিও একই সময়ে রাজস্ব আহরণে গড় প্রবৃদ্ধি হয়েছে 4.11%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের রাজস্ব আহরণের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম 3 মাসে আমদানি রফতানি পর্যায়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 21,806 কোটি 53 লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে 15,958 কোটি 71 লাখ টাকা। ঘাটতি রয়েছে 5,847 কোটি 82 লাখ টাকা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মূসক আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 5,085 কোটি 67 লাখ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর আদায় কমেছে 2,790 কোটি 57 লাখ টাকা। যদিও 2019-20 অর্থ বছরের একই সময়ের তুলনায় সব খাতেই বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে 11টি অনলাইন সেবা উদ্বোধন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়, যার মধ্যে 9টি সেবা পরিবেশ অধিদপ্তর বিষয়ক। এখন থেকে বেজার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে 32টি সেবা পাবেন বিনিয়োগকারীরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিল্প পার্কের পানি শোধনাগার স্থাপনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও পানি সরবরাহ ব্যবস্থার পরিচালনায় সমঝোতা স্মারক সই হয়। এছাড়া গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার্স লিমিটেডের সাথে সাবরাং ট্যুরিজম পার্কে অবকাঠামো উন্নয়নে জমি বরাদ্দ চুক্তি হয়। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, সারা দেশে 28টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এরই মধ্যে 50,000 একর ল্যান্ড ব্যাংক গঠন করেছে বেজা। 8,000 একর বিনিয়োগকারীদের শিল্প স্থাপনের জন্য হস্তান্তর করা হয়েছে। আগামী 5 বছরে আরও 10,000 একর শিল্প স্থাপনের জন্য প্রস্তুত করা হবে। $1.5 বিলিয়নের বেশি বিনিয়োগ আমরা এই প্যান্ডেমিকের সময় অনুমোদন করেছি, মোর দ্যান $1.5 বিলিয়ন। তো এইটা আমরা এর মধ্যে অনেকগুলো ফরেন ইনভেস্টমেন্টও আছে, নন রেসিডেন্ট বাংলাদেশিও আছে। তো আবারও বলছি যে বিনিয়োগ আপনাদের সেবা বেজার, এবং আমরা গ্যারান্টি দিই যে সেবার ক্ষেত্রে আমাদের এখানে স্বচ্ছতা শতভাগ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা বন্দরে আজ থেকে টানা 5 দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতীয় ঘোষডাঙ্গা বন্দর সিএনএফ এজেন্টরা জানান 24 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে বন্ধ থাকবে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। আগামী 28 অক্টোবর পুনরায় চালু হবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পাসপোর্টধারী যাত্রীদের জন্য অফিস খোলা থাকবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে 5 দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ মাছ আসে। ভোরেই বিক্রির হাক ডাকে গরম হয়ে ওঠে বাজার। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাজারে মাছ কিছুটা কম আসায় দাম ছিল বেশি, তারপরও ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়ার সজল। মাছের জমজমাট বেচাকেনা প্রতিদিনই। কাকডাকা ভোর থেকে মাছ আসতে শুরু করে এখানে। ফেনীসহ আশপাশের জেলার লাগোয়া উপজেলার মানুষের মাছের চাহিদার 70 যোগান হয় সোনাগাজী সহ বিভিন্ন এলাকার মাছ দিয়ে। এই চাহিদার প্রায় 90 ভাগই পৌরসভার মৎস্য আড়তের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে চলে যায় ভোক্তাদের কাছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছের যোগান কম থাকায় অন্য দিনের তুলনায় দাম ছিল আজ কিছুটা বেশি। এতে বিপাকে পড়েছেন এখান থেকে যারা মাছ কিনে বিক্রি করছেন তারা। খারাপ আবহাওয়ার কারণে গত 2 দিন থেকে মাছের রেট একটু বাড়তি, মাছের আমদানি কম। তেলাপিয়া কিনতাম 100 টাকা, ওই তেলাপিয়া হয়েছে 120 টাকা। আর পাঙ্গাস কিনতাম 80 টাকা, ওই পাঙ্গাস হয়েছে 90 টাকা 100 টাকা। মাছগুলো তাজা পাওয়া যায় এবং বাজার থেকে কিছু কম দামে পাওয়া যায়। জেলার সবচেয়ে বড় এই মাছের আড়তে ফেনী সহ দেশের বিভিন্ন জেলা থেকে মাছ আসে। আর এসব মাছের গুণগত মান ঠিক রাখতে কঠিন বিধিনিষেধ রয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমাদের সংগঠনের নির্দেশনা আছে, পিরানা, অস্ট্রেলিয়ার মাগুর এবং জেলিযুক্ত কোনো মাছ আড়তে বিক্রি হবে না, এবং এর মাছ যদি কেউ বিক্রি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফেনীর এই মৎস্য আড়তে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। ইলিশ মৌসুমে সেই বিক্রি প্রায় 2 কোটি টাকায় গিয়ে ঠেকে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি সবজির বাজারে বেচাকেনার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কাজল, টানা বৃষ্টির কারণে কিন্তু কারওয়ান বাজারে বলা চলে যে বেশ পানি হওয়ার কারণে এখানে যে সবজি বলা চলে রাত থেকে যে সবজিগুলো আসে সারা দেশ থেকে, সেই সবজিগুলো কিন্তু মোটামুটি ভোর পর্যন্ত কিছু সবজি বিক্রি হয়ে গেছে বৃষ্টির মধ্যে, এবং বাকি যে সবজি বিক্রি হয়নি, অর্থাৎ পাইকারের সংকটের কারণে, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা থেকে যে পাইকাররা আসেন সেই পাইকাররা না আসার কারণে কিন্তু এভাবে কিন্তু সবজি এখনও বলা চলে যে রাস্তার উপরেই কিন্তু পড়ে আছে। এবং এই সবজিগুলো রাতের বেলা যে টাকা বিক্রি হয়েছে, অর্থাৎ প্রতি পিস লাউ এক একটি যদি 20 থেকে 25 টাকা বিক্রি হয়, এখন কিন্তু সেটি 10 থেকে 15 টাকা পিস বিক্রি হচ্ছে। এবং একই সঙ্গে শাকগুলো আমরা দেখেছি, বিভিন্ন ধরনের শাক, সেই শাকগুলো কিন্তু বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের, এবং সেই শাকগুলো প্রতি আটি যে শাকগুলো বিক্রি হয় খুচরো বাজারে 30 টাকা 35 টাকা, সেগুলো কিন্তু পাইকারি বাজারে কিন্তু কমপক্ষে 20 টাকা করে বিক্রি হয়, 15 টাকাও বিক্রি হয়। সেই শাকগুলো কিন্তু আমরা দেখছি যে 5 টাকা আটিতে কিন্তু বিক্রি করছে। এবং একই সঙ্গে আমরা ধুন্দুল সহ বিভিন্ন ধরনের এগুলো দেখেছি, সেগুলো কিন্তু খুব কম দামে বিক্রি হচ্ছে। যে ধুন্দুল বলা চলে যে রাতে আমরা দেখেছি দাম দর ছিল যে 35 টাকা কেজি বিক্রি করেছে, সেই ধুন্দুল কিন্তু এখন বিক্রি হচ্ছে 20 টাকা 15 টাকা দরে। এবং মিষ্টি কুমড়ো আমরা দেখেছি, মিষ্টি কুমড়োগুলো কিন্তু দেখেছি যে 20 থেকে 22 টাকা কেজি বিক্রি হয়, সেগুলো কিন্তু এখন 12 টাকা, অনেক সময় 10 টাকা কেজিতেও বিক্রি করছেন ব্যবসায়ীরা। এবং কাঁচা কলা আমরা দেখেছি, কাঁচকলা কিন্তু প্রতি হালি বিক্রি হয় 30 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে বলা চলে যে 16 টাকা এরকম হালি, কিংবা 15 টাকা 14 টাকা এরকম পিস দিচ্ছে। তো এখানে অনেক সবজি ছিল, যে সবজি হওয়ার কারণে কিন্তু সেটি কিন্তু বলা চলে যে কম থাকার কারণে, কম দাম হওয়ার কারণে কিন্তু অনেকাংশে যারা ব্যবসায়ী এখানে খুচরা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই সবজিগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন কম দামে। এবং একই সময় কিন্তু আমরা দেখছি যে খুচরো বাজারেও কিন্তু আমরা ভোরে গিয়েছিলাম, সেখানে কিন্তু এখানে পাইকারি বাজারে যে কুমড়া কিংবা যে মিষ্টি কুমড়া এবং লাউ সহ বিভিন্ন সবজিগুলো কিনছেন তারা 20 টাকা এবং 10 টাকা কমে, সেই সবজিগুলো কিন্তু দাম তুলনামূলক কিন্তু কমতির দিকে আমরা দেখি নাই। অর্থাৎ এখানে যে লাউটি 15 টাকা পিস বিক্রি হচ্ছে, সেটি কিন্তু বরাবরের মতোই কিন্তু আগের মতোই কিন্তু 60 টাকা 70 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বাজারে। তো জুবাইর, এই ছিল রাজধানী কারওয়ান বাজারে সবজি নষ্ট
নষ্ট এবং সার্বিকভাবে বাজারের অবস্থা নিয়ে সবশেষ অবস্থা। তো জুবাইর, এই কাজল আব্দুল্লাহ জানাচ্ছিলেন রাজধানীর সবজি বাজারের খবর। রাজশাহীর খড়খড়ি বাইপাসে প্রতিদিনই শাকসবজির পাইকারি হাট বসে। কিছুটা কম দামে টাটকা শাকসবজি কিনতে পারায় সন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর পবা দুর্গাপুর উপজেলায় চাষাবাদ হয় নানা ধরনের শাকসবজি। জমি থেকে বিক্রির জন্য এসব শাকসবজি প্রতিদিন সকালে কৃষকেরা নগরীর খড়খড়ি বাইপাস হাটে আনেন। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে বিভিন্ন সবজি কিনে ভ্যানে করে শহরের অলিতে গলিতে বিক্রি করেন। এখান থেকে প্রতিদিন আমরা কাঁচা সবজি কিনে পাড়ায় পাড়ায় বেচছি, শহরে বন্দরে বেচছি। হাটে সরবরাহ বাড়ায় কাঁচামরিচ, বেগুন, পেঁয়াজ, আলু, পটল, করলা সহ বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে বলে জানান আড়তদাররা। আমরা শাকসবজি ধরেন দুর্গাপুর থানা, পবা থানা, গ্রাম থেকে আসতে দাম এখন মোটামুটি আর কয়েকদিনের চাইতে এখন একটু কম আছে। খানিকটা সাশ্রয়ী মূল্যে টাটকা শাকসবজি কিনতে পারায় অনেক ক্রেতা বাজার করতে আসেন এখানে। পাইকারি পাল্লা ধরে পাই, পাইকারি নিলাম, একটু কেজি প্রতি 5 টাকা 10 টাকা কম পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, মিনিমাম দামে পাওয়া যায়। এই জন্য কম পাওয়ার জন্য যে সবজি থেকে শুরু করে কিছুটা শহরের চেয়ে কিছুটা হলেও কম আছে। বিক্রেতারা জানান, চলতি মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর ধানমন্ডিতে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পালিত হচ্ছে পূজা মণ্ডপ সমূহে জনসমাগম এড়িয়ে সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দুর্গাপূজা পালনের আহ্বান জানাচ্ছি। পূজা মণ্ডপ কিন্তু এবারও 30,000-এর কমে নয়। পূজা মণ্ডপ অনেক হয়েছে, যদিও সন্ধ্যার পরে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে করোনার কারণে। বৈশ্বিক পরিস্থিতির যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট বিবেচনা আমাদের প্রতিবেশী দেশ ভারতও তাদের দুর্গাপূজার এই উৎসবকে তারা সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কাতারে করোনায় সাফল্য দেখাচ্ছে জাপানের দেয়া ওষুধ। দেশটির উদ্ভাবিত ওই ওষুধ সেবনে অনেক করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেছে কাতার সরকার। ওষুধটি আবিষ্কারের পর শুধুমাত্র বন্ধু রাষ্ট্র কাতারকে 1 লাখ পিস দিয়েছে বলে জানিয়েছেন কাতার সেনাবাহিনী। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনায় আক্রান্ত রোগীদের জন্য 1 লাখ করোনা ওষুধ উপহার দিয়েছে বন্ধুরাষ্ট্র জাপান। ওষুধটি আবিষ্কারের পর কোনো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় না গিয়ে বাস্তবতার সক্ষমতার পরীক্ষার দিকে জোর দিয়েছে দেশটি। ওষুধটি ব্যবহারের ফলে অনেক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে কাতার সরকার। আমি কাতারে অবস্থান করাতে এবং কর্মসূচিতে থাকার কারণে ইনশাল্লাহ আমিও হয়তো এর সুযোগ সুবিধা এবং সুফল পাবো। এই জন্য আমি জাপানকে ধন্যবাদ জানাই। জাপান তাদের নিজের উদ্যোগে প্রায় 1 লক্ষ ওষুধ কাতারকে দিয়েছে, যেটা দিয়ে আমাদের বাংলাদেশেরও উপকার হবে এবং কাতারে যারা আছে তারা তো অবশ্যই উপকৃত হবে। এটা অনেক বিশাল একটা উপহার। এটা আমরা জাপান গভর্নমেন্টকে, সরকারকে ধন্যবাদ জানাই। দেশটির সরকার বলছে ওই ওষুধটি ব্যবহারের ফলে প্রায় 1,500-এর বেশি করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী সুস্থ হয়ে উঠেছেন। কাতারে এ পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1,27,000-এর বেশি মানুষ। মারা গেছেন 35 বাংলাদেশি সহ 228 জন। সময় সংবাদ, দোহা, কাতার। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মন্দা মোকাবেলা করছে এশিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে চলতি বছর এই অঞ্চলের অর্থনীতি সংকুচিত হবে, কিন্তু আগামী বছরই তা ইতিবাচক অবস্থায় পৌঁছাবে। প্রবৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখবে চীন, তবে ভারত, ফিলিপিন্স, মালয়েশিয়া সহ অনেক দেশেরই দীর্ঘমেয়াদী ক্ষতি হবে, কারণ দেশগুলো করোনা মহামারীতে যুদ্ধ করেও টিকে আছে। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যিক যুদ্ধ অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে এ অঞ্চলের অর্থনীতিকে। তবে IMF বলছে 2021 সাল নাগাদ প্রায় 7% প্রবৃদ্ধি হবে এই অঞ্চলে। রফতানি নির্ভর অর্থনীতি হওয়ায় বেশি বিপর্যস্ত হয়েছে এশিয়া।
করোনা মহামারীও রুখতে পারেনি চীনের অতি ধনীদের অগ্রযাত্রা। এই যেমন ই কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার সম্পদ গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে। চীনের সাংহাই ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন চায়না লিস্ট বলছে, করোনার মধ্যেই দেশটির ধনকুবেরদের তালিকায় যুক্ত হয়েছে আরও 257 জন কোটিপতির নাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন সুবিধা এই সপ্তাহেই যুগান্তকারী পদক্ষেপ বলছেন অর্থনীতিবিদরা। শর্তের বেড়াজালমুক্ত সেবা চান গ্রাহকরা। ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা, নিয়ন্ত্রণ না থাকাকেই দুষলেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীর পাইকারি বাজারে প্রায় সব সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। ছুটির দিনে ফেনী পৌর মৎস্য আড়তে ক্রেতাদের ভিড়। এই ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।